আমাদের বিইউবিটির ছাত্রদের নামে যে মামলাটা হয়েছে, আমরা এর সাথে যদি জড়িত থাকি তাহলে আপনারা প্রমাণ বের করেন, তারপরে এলিগেশন দেন। প্রমাণ বের হওয়ার আগে কিভাবে আপনারা নাম ধরে আমাদেরকে এলিগেশন দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবং সেকেন্ড কথাটা আমি বলি, সেকেন্ড কথাটা হচ্ছে যে এটা আপনারা আমাদের জি জি না সরি সেকেন্ড যে পয়েন্টটা আমরা কথা বলতে চাচ্ছি, আমাদের দাবির যে সেকেন্ড পয়েন্টটা ছিল শিক্ষার্থীদের দাবি, দেখেন ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। তাহলে আপনি বলেন, যারা ডাক্তারদের উপরে হামলা করছে আমরা তো তার সেই সুষ্ঠু তদন্তটা চাই। আমাদের সাথে ডাক্তারদের সাথে কোনো মারামারি হয়নি বা কোনো হাতাহাতির ঘটনাও ঘটেনি। আমরা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং আমাদের যে দীপ্তর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন যারা হাসপাতালে ছিল, তারা নিজের পরিবারের একজন হারানোর কারণে শোকাহত ছিল। এবং যখন এই হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, তখন কনফারেন্স রুমের মধ্যে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু কোনো হাতাহাতি বা হামলার কোনো ঘটনা ঘটেনি। উপরোক্ত বিষয়টা আমরা এভাবে বলতে পারি, ওখানে উপস্থিত যেই সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা ছিল ওইখানে, তারা যখন ডাক্তারদের উপরে এই সুযোগে হামলা করার জন্য আসে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ডাক্তারদেরকে সেভ করার জন্য এগিয়ে যায়। আমি পূর্বে জানিয়েছি আপনাদেরকে যে আমাদের বিইউবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি যে মিরপুর সবার প্রথম আমরাই দখল করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা বা আমাদের সাথে যারা ছিল তারা কোনোভাবেই উক্ত হামলার সাথে যুক্ত নয়। আচ্ছা, আমরা শুনেছিলাম যে আপনাদের ঢাকা মেডিকেল কলেজের যে বোর্ডের ডিরেক্টর রয়েছে, জি, তার সাথে আপনারা বসেছিলেন এই মৃত্যুর পরে, একটা ওখানে আলোচনা হয়েছিল, সেটা নিয়ে একটু ব্রিফলি বলবেন কিনা, কিন্তু আসলে ওখানে আলোচনাটা করে কি সুরাহা হয়েছিল বা কি কি সিদ্ধান্ত এসেছিল? আচ্ছা, বিষয়টা হয়েছে সরি বলো কোশ্চেনটা আরেকবার বলো। এই ঘটনার পরে আর হাবিয়া কলেজের ডিরেক্টরের সাথে আপনারা চলবে মিটিং এ বসেছিলেন, একটা আলোচনায় বসেছিলেন এবং তাহলে এটা হাসনাত বলুক, হাসনাত ওখানে ডিরেক্টলি শুরু থেকে ও ছিল বলুক আচ্ছা বলুন, এত টানাটানি দরকার নেই। দুজনের কাছ থেকেই শুনেন, আপনারা ক্রস চেক করেন। আগে একটু আমরা জানতে চাচ্ছি এবং আপনারা ঢাকা মেডিকেল কলেজের যে গ্রাউন্ডটা, এটা আচ্ছা শরীফ শেষ করে ওনার কাছে আসি। স্যার এতবার মাইক চেঞ্জ না ও করে আচ্ছা আচ্ছা, তাহলে বলো তুমি বলো শরীফ বলো। বলো তুমি স্যার, যখন আমরা কনফারেন্স হলে ছিলাম, যখন আমরা ডাইরেক্টর স্যার যখন ওখানে ছিল, যে আসলে ওখানে আমরা একটু বিচারের দাবিতে যে আসলে কেন এমন হলো, অ্যাটলাস একটি তদন্ত কমিটি গঠন করা হয় সেই উদ্দেশ্যে যে আসলে বিচারটা কিভাবে চলমান হবে বা আসলে আমরা বিচারটা পাবো কিনা, এটা তদন্ত কমিটি গঠন করার উদ্দেশ্যে ওখানে কনফারেন্স হলে ওখানে আমরা সমবেত হয়েছিলাম। তারপরে কি আলোচনা হলো? তারপর আলোচনা যে আসলে ওখানে এমন সবাই সম্মতি দেয় যে একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে এটা তদন্ত করে একটি বিচারের আয়ত্তায় আনা হবে। কিন্তু সেই তদন্তর রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই কেন বিইউবিটির নামে মিথ্যা মামলা দেওয়া হলো এবং বিইউবিটির অজ্ঞাতনামা 40 থেকে 50 জন ছাত্রকে যে ব্লেম দেওয়া হলো, এটা কেন হলো এটা আমরা জানতে চাচ্ছি। আর আমাদের যে তখন যে কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে মূলত ঢাকা মেডিকেলের যিনি মহাপরিচালক ছিলেন উনি ছিলেন, আমাদের প্রভিসি স্যার ছিলেন, আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, তারা বসে সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, স্যাররা একসাথে বসে, আমাদের সাধারণ ছাত্ররা ছিল, দীপ্তর আত্মীয় স্বজন ছিল এবং ডাক্তাররাও ছিল। সো সেখানে যে কনফারেন্সটা হয়, কনফারেন্সটার মূল বিষয় ছিল দুইটা। একটা ছিল যে দীপ্তর আমরা হত্যাকাণ্ড বলবো, কারণ এখানে আমরা সুষ্ঠু চিকিৎসা পাইনি। সো দীপ্ত হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কেন সে সুষ্ঠু চিকিৎসা পায়নি, এটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত তদন্ত কমিটি এটাও তদন্ত করবে যে ডাক্তারদের উপরে যে হেনস্থা হয়েছে সেখানে মূলত কারা জড়িত ছিল। আমরা যে ভিডিও ফুটেজগুলি দেখেছি সেখানে যতগুলি মানুষ দেখা গেছে, আমি শিক্ষার্থীর কথা উল্লেখ করব না, কারো গলায় কোনো আইডি কার্ড ছিল না। সো সেখানে কিভাবে শুধুমাত্র বিইউবিটির নাম উল্লেখ করা হলো? এবং আপনারা ওই গ্রাউন্ডটা কখন পরিত্যাগ জি, করেন এবং এটা ফাইনালি আপনারা যে মিটিংটা করছেন, এটা ফাইনাল ডিসিশনটা কি? এটা আমরা লিখে দিয়েছি। জি, আমরা আমাদের ইসের একদম লাস্ট লাইনে ছিল যে আমাদের প্রভিসি স্যার যখন আমাদেরকে আদেশ করেন যে আমরা যেন এখান থেকে চলে আসি,
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন আমরা মিটিং করছিলাম কনফারেন্স হলে, তখনই দীপ্তর পরিবার দীপ্তর লাশটি গ্রহণ করেন। যার মানে আমাদের কনফারেন্স শেষ হওয়ার আগেই দীপ্তর লাশটি হাসপাতাল ত্যাগ করে। এবং আমরা আনুমানিক রাত 8টার দিকে আমাদের সকল শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে ঢাকা মেডিকেল হাসপাতাল ত্যাগ করে। জি আমার কয়েকটা প্রশ্ন আছে। জি জি বলেন আপনি। প্রথম প্রশ্নটি হলো যে আপনারা বলছেন যে 30 আগস্ট দীপ্ত বের হয়ে যায় এবং আপনারা পরের দিন দুপুর 2টায় কোনো একটা গ্রুপে, ফেসবুক গ্রুপে দেখতে পান যে তিনি আইসিইউতে আছেন। জি হ্যাঁ, তিনি যখন আইসিইউতেই আছেন, আপনারা আবার আরেকটি লাইনে লিখছেন যে সেখানে একজন ওয়ার্ড বয় তাকে তার পালস চেক করে এবং টাকার বিনিময়ে অক্সিজেন দিতে চাইছে। তাহলে আইসিইউতে যখন নেওয়া হয়েছে তখন আবার ওয়ার্ড বয় তাহলে টাকার বিনিময়ে অক্সিজেন কিভাবে দিতে চাইলো? জি প্রশ্ন এক। আমি এটার উত্তর দিয়ে নেই, উত্তর একটা করে দেই। জি বিষয় হয়েছে, আমরা যে তথ্যটা দেখেছি সেটা একটা ফেসবুক গ্রুপে, এটা কোনো অথেন্টিক ইনফরমেশন না। আমরা গিয়ে তার লাশটা মর্গে পাই এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন তাকে জরুরি বিভাগেই ফেলে রাখা হয়েছিল। এবং আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেখানে দেখা যাচ্ছে যে দীপ্ত এভাবে মাছ যেমন লাফায়, চেক করেন। দীপ্ত এভাবে লাফাচ্ছে, কিন্তু তাকে কোনো অক্সিজেন বা কোনো সহযোগিতা করা হয়নি। কে বা মানে কোনো একজন ব্যক্তি ওই গ্রুপে পোস্ট করার কারণে আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ আমরা এই ছাত্রটাকে চিনি, সে আমাদের ভাই। কিন্তু আমরা আসলে অথেন্টিক কোনো নিউজে জানি না যে সে আইসিইউতে ছিল না কোথায় ছিল, আমরা যাওয়ার পরে জানতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, জি। আপনারা বলছেন যে 30 তারিখে কোনো নথিপত্র পাওয়া যায়নি। জি হ্যাঁ, কিন্তু বাংলাদেশ মেডিকেল কমিউনিটি নামে একটি গ্রুপ থেকে বলা হচ্ছে তাকে রাতে 12টার সময় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি হাসপাতালে ভর্তি করে। যদি রাতে 12টাই হয়ে যায় তাহলে আপনারা 30 তারিখে নথিপত্র কেন চাচ্ছেন? আপনারা তো 31 তারিখে নথিপত্র দেখতে পারেন। বিষয় হচ্ছে 30 তারিখ হোক আর 31 তারিখ হোক, আমাদের দরকার ছিল যে ওকে রাত 10টা বাজে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ভাই আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। ওকে রাত 10টা বাজে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সে পরবর্তী দিন ভোর 6টা বাজে মারা যায়। আমরা নথিপত্র বলতে শুধু ওকে কে অ্যাডমিট করলো সেটা জানতে চাচ্ছি না, আমরা নথিপত্র বলতে জানতে চাচ্ছিলাম তখন ওয়ার্ডে কে ছিল। যেহেতু ওয়ার্ড বয়ের গাফলতি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইন্টার্ন ডাক্তার হোক বা ডাক্তার হোক কেউ থাকার কথা, তারা ছিল না। এই জন্য আমরা 30 তারিখ সহ জানতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 30 তারিখের পেজটা ছিঁড়লো কে? আমাদের প্রশ্ন এটা, কেন ছেঁড়া হলো? আচ্ছা, রাতে 10টা আপনারা কনফার্ম হচ্ছেন কিভাবে? যেই প্রত্যক্ষদর্শী নিয়ে গিয়েছেন উনি জানিয়েছেন যে আমরা মূলত ওর দুর্ঘটনাটা ঘটে প্রত্যক্ষদর্শী ভারতমত রাত 8টায়। 30 তারিখে গিয়েছে, সরি ভাই, আমি জি আমি আপনার উত্তরটা দেই। উনি প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে ঘটনাটা ঘটে রাত 8টায় এবং তাকে এমার্জেন্সি কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হাসপাতালে না রেখে তারা রেফার করে দেয় হচ্ছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যখন নিয়ে যাওয়া হয় তখন রাত 10টা বাজে। আচ্ছা, আপনাদের এখানে বলছেন যে প্রত্যক্ষদর্শী বা যিনি নিয়ে গেছেন জি। একজন শুভাকাঙ্ক্ষী, ভালো কথা, কিন্তু মেডিকেল কমিটি থেকে বলা হচ্ছে যে যেই দুজন লোক তাকে নিয়ে গিয়েছিল তারা শুধু তাকে অ্যাডমিট করে পরবর্তীতে তারা কোনো খোঁজ খবর রাখেনি এবং দীপ্ত যে সিটি স্ক্যান অফ ব্রেন সেটি ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল হাসপাতাল পক্ষ থেকে। আর আরেকটি প্রশ্ন, আপনারা বলছেন যে বিওবিটির স্টুডেন্ট বা আপনাদের স্টুডেন্টদের পক্ষ থেকে ডাক্তারদের উপরে কোন রকম নির্যাতন বা হামলা হয়নি। তারপরও দেখা যাচ্ছে যে নিউরো সার্জারি বিভাগের 3জন ডাক্তার, ডাক্তার জোবাই, ডাক্তার ইমরান এবং ডাক্তার মাশরাফি, জি। তারা গুরুতরভাবে আহত হয়েছে। তাহলে তাদেরকে আহত কে করলেন এবং সেটি ওটি থেকে বের করে নিয়ে? এটার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এই যে সেকেন্ড কোশ্চেনের উত্তরটা হচ্ছে এটা, বিউবিটির সকল স্টুডেন্টরা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সবাই ওখানে এটা স্বীকার করছে যে আমরা কারো গায়ে কোনো হাত দেই নাই। এবং যখন এটা এবং ফুটেজ যেটা আসছে সেই ফুটেজে আপনি লক্ষ্য করবেন যে এই ফুটেজের মধ্যে যাদের তারা মার্ক করছে, ইভেন ওকেও কিন্তু ফেসবুকে একটা বুলিং করা হয়েছে এর মাধ্যমে। ও কিন্তু ও ঠেকাইতে গেছে কিন্তু ও কারো গায়ে হাত দেয় না, এটা তার স্বীকারোক্তি। এখন তারপরেও যদি আপনারা তদন্ত সাপেক্ষে কোনো কিছু করেন এবং সেটা বের করতে চান যে ও এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটাও করতে পারেন, কারণ অভিযোগ তো তারা ফেসবুকে করছে। মেডিকেল ফেসবুকই তো এখন সব এভিডেন্সের জায়গা। আমি আরেকটু বলি, জি। আমরা সারাদিন কালকে মেডিকেলে ছিলাম জি, জি। এবং মেডিকেল স্টাফদের পক্ষ থেকে বলা হয়েছে কেউ গলায় আইডি কার্ড পরা ছিল না, জি, জি। তারা আইডি কার্ডের ফিতাটা হাতে পেঁচায় নিয়ে জি, জি। আইডি কার্ডের যে মূল এই কার্ডটা কবের ঘটনা বলছেন?
গতকাল তারা বলছিল, অভিযোগ করছিল জি, জি। যে যখন দীপ্তর মৃত্যু নিয়ে জি স্টুডেন্টরা যায় তখন তারা আইডি কার্ডের ফিতাটা হাতে পেঁচাই নিয়ে আইডি কার্ডটা হাতের মধ্যে মুঠ করে রেখেছিল, জি এই কথাটা তারা অভিযোগ করেছে। ভাই আমরা আগে বলেছি আবারও বলছি, আমরা আমাদের দাবির মধ্যে উল্লেখ করেছি যে ডাক্তারদের উপর হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আমরা যেহেতু এনশিওর করছি সেখানে আমাদের বিউবিটির কোনো ছাত্র ছিল না, আপনারা প্রমাণ করেন যে বিউবিটি ছিল, তারপরে আপনারা এলিগেশন দেন। আপনারা তদন্ত রিপোর্ট বের হওয়ার আগে বিউবিটির নামে কেন এলিগেশন দিলেন? আমাদের বিউবিটির ছাত্ররা যে ডিফেন্ড করতে গিয়েছিল সেটার প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা যেহেতু এলিগেশন দিচ্ছেন, এলিগেশনের প্রুফ দেন আমাদেরকে। আইসিইউতে সিসিটিভি আছে আমরা জানি, এবং লবিতেও, হাসপাতালের লবিতে সিসিটিভি আছে জানি। তাহলে আপনারা সেগুলি বের করেন, বের করে দোষীদের সাব্যস্ত করেন। আমরা তো বিচার চাচ্ছি ভাই। কিন্তু আইসিইউ বা আপনারা যে সিসিটিভি বলছেন জি। সেগুলো ভাঙা, তারা বলছে এগুলো ভেঙে ফেলা না, ভেঙে গেলে স্টোরেজ থাকে। একটা সিসিটিভি ভেঙে ফেলা হলে তার স্টোরেজ থাকে। আপনারা তদন্ত করেন। তাই বলছে তারা প্রথমেই ভেঙে ফেলেছে, তারা বলছে প্রথমেই ভেঙে ফেলা হয়েছে। ওটা তো বললাম যে এরা আমাদের কোনো শিক্ষার্থীরা এর মধ্যে ইনভলভই না, ওটা প্রমাণ হোক। ফুটেজ আছে, ফুটেজ আছে। জি জি বলেন বলেন, আপনি বলেন ভাইয়া। ভাইয়া আপনার একটু আগের প্রশ্ন সেটা হলো যে আপনি প্রশ্ন করলেন যেটা যে কমিউনিটি তারা হচ্ছে ঢাকা মেডিকেল কমিউনিটি ওরা দাবি করেছে, মেডিকেল কমিউনিটি, তো মেডিকেল কমিউনিটি তারা গতদিন থেকেই যে দাবিগুলো করতেছে সেইগুলোর বিরুদ্ধে তারা যে কোনো প্রমাণ ছাড়া করতেছে, এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রেস ব্রিফিং আছে। হ্যাঁ, তো এই জন্য দেখা যাচ্ছে তারা যে দাবিগুলো করতেছে, আমরা যে দাবিগুলো করতেছি, এইগুলো এখন আপনারা মিডিয়া আছেন এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তাদেরই কাজ হবে এগুলো সঠিকভাবে বের করে আনা। আমাদের বিষয়টা আমরা আবার ক্লিয়ার করি। আমাদের এই প্রেস ব্রিফিং এর মেইন কারণটা হচ্ছে, এবং এটা বিচার হোক, সেখানে যদি আমাদেরও ইনভলভমেন্ট থাকে সেটা আপনারা দেখবেন। এবং আমরা কোনো মিথ্যার সাথে থাকতে চাই না, আমরা চাই সত্যটা প্রকাশ হোক। আমরা তো আসানকে আর ফিরে পাবো না, আমরা পাবো। আমরা যতই মানববন্ধন করি আর যেইটাই আমরা করি না কেন, কিন্তু সেটাই আর কি, যে আপনারা দোয়া করবেন তার জন্য। আর আমরা আরেকটা কোশ্চেন নিব। আমাদের নিচে বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম আসছে, আমাদের সাথে কথা বলবে। ওনার একটা কোশ্চেন নেই, আপনার অনেকগুলি নিয়েছি। লাস্ট কোশ্চেন ভাই। আমি জানি যে বিউবিটির এই গত মানে যখন বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়, বিউবিটির অবদান মিরপুর যে 10 নম্বর পৌঁছতে, এটা হচ্ছে বিউবিটি থেকেই শুরু হয়। জি জি এই নির্যাতনের শিকারও বিউবিটি হয়। জি, তো বিউবিটি স্টুডেন্টদের উপরে ক্যাম্পাস পর্যন্ত হামলা করা হয়। অবশ্যই আমরা দেখেছি। অবশ্যই এটা তো হয়েছে এইটাও 16 তারিখে দেখেছি। বিউবিটির ছাত্রদের যারা আছে, ছাত্র শিক্ষক, এদের এই মিরপুরের আন্দোলনে সবচেয়ে বড় অবদান বিউবিটির। কিন্তু এটা মিডিয়ায় আসে নাই। আমি শেষ জি 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 তো সর্বশেষ যে ঘটনা নিয়ে আমরা এইখানে আপনারা আজকে আমাদেরকে ডাকছেন, আমি দেখেছি বা অনেকের কাছ থেকে শুনেছি আপনাদের মধ্য থেকে যে বর্তমান মুখপাত্র হিসেবে, সমন্বয়কারীদের মুখপাত্র হিসেবে সাজিদ আব্দুল্লাহ হয়তো আপনাদেরকে ডাইরেক্টলি বিউবিটির স্টুডেন্টদের বা প্রাইভেটের স্টুডেন্টদের সন্ত্রাসী বলে একটা আসে। না না, বিষয়টা একটু কারেকশন করে দেই। হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদেরকে এভাবে সন্ত্রাসী বলেননি। আমরা এটা লাইভটা আরেকবার দেখব। জি আপনি বলেন। এখন আপনারা কি যারা সমন্বয়কারী আছে, যারা প্রধান সমন্বয়, আপনারা কি তাদের সাথে এই বিষয় নিয়ে আপনাদের জি, কথা বলেছেন? গতকাল রাতে আমি একটু ক্লিয়ার করি। গতকাল রাতে আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে 11টা 20 মিনিটে কথা বলেছি টিএসসিতে। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আমরা জানি গতকালকে শহীদ আশিক ভাইয়ের জানাজা ছিল, তো আশিক ভাইয়ের জানাজাটা কয়েকবার বিলম্বিত হয়ে রাত 10টার দিকে অনুষ্ঠিত হয়, এবং জানাজার পরে আমরা সমন্বয়ক আবু হাসনাত ভাইয়ের সাথে কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা মানে আজকে যে আমরা প্রেস ব্রিফিংটা করব, এটা আসলে সমন্বয়কদের সাথে কথা বলেই আমরা নির্ধারণ করি। আপনারা কি পরবর্তীতে কোনো মামলা এরকম কোনো কিছু আপনাদের জি, দীপ্তর আমরা তদন্ত রিপোর্টটা পাবো। পাওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ ডাক্তারদের অবহেলা ছিল,
বা ওয়ার্ড বয়দের বা ওখানে সংশ্লিষ্ট কারো অবহেলা ছিল, তাহলে আমরা অবশ্যই মামলায় যাব। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। লাস্ট আমাদের সময় নেই। ভাই, আপনাদের দাবিগুলো দিয়ে শেষ করেন। দাবি তো আমরা বলে দিয়েছি। দাবি দেওয়া হয়েছে। হাসনাত আসুন। যেটা হচ্ছে আপনাদের ইউপিটির একজন শিক্ষক এবং তিনজন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এবং আপনারা এটা ভিত্তিহীন, বলছেন যে এর নে- শিক্ষকরা এখানকার ছাত্র এর কোনো এভিডেন্সই নাই, এর কোনো নামের শিক্ষার্থীও নাই, কোনো শিক্ষকও নাই। আচ্ছা, তাহলে আপনারা আবার বলছেন যে অতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। না, এটা তো মিথ্যা মামলা না। এক মিনিট, একটু আমি একটু ইন্টারভিউ করি প্লিজ। আপনি তো অজ্ঞাত আছে যে অজ্ঞাত 40-50 জন। মামলার এজাহারটা পড়েছেন? হ্যাঁ, এক্সকিউজ মি, এই যে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি কি মামলার এজাহারটা পড়েছেন? আমাদের কাছে কপি আছে আর কি। মামলার এজাহারটা বলে দেন, জি, তাহলে এজাহারটা যদি আপনি পড়েন, এটা ইতিমধ্যে, একটু সবাই সাইলেন্ট হই, ইতিমধ্যে মামলার এজাহারটা পাবলিক হয়েছে, অনেকগুলো সোশ্যাল সাইটে এসে গেছে, যেটা হওয়ার কথা না। মামলা রুজু করেছে একজন ওয়ার্ড বয়, অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং তিনি সেই অভিযোগে যেটা বলছেন, লাস্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। তিনি বলছেন এই মামলার অভিযুক্তদেরকে আইডেন্টিফাই করার জন্য মামলা রুজু করতে দেরি হয়েছে, অথচ মামলা রুজু হওয়ার পরে দেখা গেল বিউবিটির নামটাই শুধু সত্য, আর বাকি যে 4টা নাম আছে সেগুলো বিউবিটির সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এত দেরি করে একটি ভুল নামের মামলা কেন হলো, সেটি আপনারা জাতির কাছে প্রশ্ন করতে পারেন। এটা কি উদ্দেশ্য প্রণোদিত? এই প্রশ্নটা আমরা করব না, কারণ এখানে শোনেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের এখানে অনেক ছাত্র শিক্ষার্থীরা জমা হয়েছে। আমরা তাদেরকে বলিনি যে আপনারা আসেন, তারা এসেছে কেন? কারণ আমরা জানি মুফতির মৃত্যু আমাদেরকে কাঁদিয়েছে, শহীদ আবু সাঈদের মৃত্যু আমাদেরকে কাঁদিয়েছে, তেমনি ভাবে দীপ্তির মৃত্যু আমাদেরকে কাঁদাবে, এবং আগামীতে যে এই ধরনের মৃত্যু হবে না, বা বাংলাদেশে চিকিৎসাজনিত অবহেলার কারণে যে মৃত্যু হয়নি, এটির প্রমাণ আপনারা অহরহ পাবেন।